কেন বাংলাদেশকে দিল্লি ধ্বংস করতে চায়? হ্যাঁ, ধ্বংস করতে চায়, এটা ঠিক। তারা বাংলাদেশকে পদানত রাখতে চায় নিরাপত্তা ইস্যুতে, তারা সেভেন সিস্টার্সে যাওয়ার জন্য তারা ট্রানজিট চায়, এটা সত্য। কিন্তু ইন্ডিয়ার নিরাপত্তা বলতে আসলে কি শুধু এটুকুই, নাকি আরো বেশি কিছু আছে? এমন গোপন কোন কারণ যার জন্য বাংলাদেশকে একেবারে ধ্বংস করে দিতে হবে? হাঙ্গেরে ইন্ডিয়ান দাদারা, বিশেষ করে কলকাতার দাদারা, এটা অবশ্যই দেখবেন। অনুরোধ থাকলো বাংলাদেশের হিন্দুরাও দেখবেন। আশা করি ভিডিও দেখার পরে মনে হবে না যে প্রতারিত হয়েছেন। কিছু জিনিস জানবেন যেটা নিয়ে আপনাদের চিন্তা করা উচিত, দরকার। সেই বিষয়গুলোই আলাপ করবো এই ভিডিওতে। আসেন শুরু করা যাক। আচ্ছা বলেন তো, পশ্চিমবঙ্গের মাথাপিছু আয় কত? পশ্চিমবঙ্গের দাদারা বলেন আপনাদের মাথাপিছু আয় কত? এডিটর সাহেব পাশে একটা করে লিখে দিবেন, আমি একটা একটা করে কইতেছি। পশ্চিমবঙ্গের মাথাপিছু আয় বছরে $1,498। ত্রিপুরার কত? $1,690। নাগাল্যান্ড কত? $1,708। মিজোরাম কত? $2,266। মেঘালয় কত? $1,088। মণিপুর কত? $1,012। আসাম কত? $1,085। বিহার কত? $523। ঠিকই শুনতেছেন, $523। এইবার বলেন তো, এই যে যেগুলো রাজ্যের কথা বললাম ভারতের, এগুলোর সবার কমন বৈশিষ্ট্য কি? কি সাধারণ বৈশিষ্ট্য কি? সাধারণ বৈশিষ্ট্য হচ্ছে এরা সবাই বাংলাদেশের প্রতিবেশী ভারতের রাজ্য, তাই না? এডিটর সাহেব এবার ম্যাপে দেখায় দেন কিভাবে এরা বাংলাদেশের প্রতিবেশী ভারতের রাজ্য। দেখেছেন তো? এবার বলেন বাংলাদেশের মাথাপিছু আয় কত? বাংলাদেশের মাথাপিছু আয় $2,688। এইবার আসেন দেখি বাংলাদেশের যে মাথাপিছু আয় রাজ্যগুলার মাথাপিছু আয়ের কত গুণ বড়, এটাও পাশে এখন লিখে দিয়ে এডিটর সাহেব। পশ্চিমবঙ্গের চাইতে আমাদের আয় মাথাপিছু বাৎসরিক আয় 80% বেশি, ত্রিপুরার চাইতে 60% বেশি, নাগাল্যান্ডের চাইতে 57% বেশি, মিজোরামের চাইতে 19% বেশি, মেঘালয়ের চাইতে 147% বেশি, মণিপুরের চাইতে 166% বেশি, আসামের চাইতে 148% বেশি, বিহারের চাইতে 414% বেশি। তার মানে বাংলাদেশের মানুষের গড় আয় বাংলাদেশের প্রতিবেশী ভারতীয় রাজ্যগুলোর তুলনায় 19 থেকে 414% বেশি। জানতেন এটা? হ্যাঁ, জানতেন না তাই না? ওহে অমিত শাহ, হ্যাঁ তুমি তো আঙ্গেরে উই পোকা বলো যে আঙ্গেরের দেশের মানুষ নাকি আসামে গিয়া ভরে দিছে সব। বাংলাদেশের মানুষের আয়, গড় আয় আসামের 148% বেশি, তো আসামে কি বেলাইতে যাবে বাংলাদেশের লোকজন? এটা তো একটা সাধারণ জ্ঞানের কথা রে ভাই। আমরা কেন দরিদ্র ভারতের রাজ্যগুলিতে মাইগ্রেট করব? কোনো বাস্তব কারণ আছে? কারণ নাই তো। আপনার যদি আফ্রিকার সবচেয়ে দরিদ্র 10টা দেশ দেখেন, আফ্রিকাতে সবচেয়ে দরিদ্র দেশগুলো আছে তাই না, তাহলে দেখবেন বিহারের মাথাপিছু আয় বুরুন্ডির চাইতেও কম। এমনকি মিজোরাম ছাড়া বাংলাদেশের সন্নিহিত ভারতের যে রাজ্যগুলো তার মাথাপিছু আয় 10ম সবচেয়ে দরিদ্র আফ্রিকান দেশ মাদাগাস্কারের চাইতেও কম। তার মানে সাব সাহারান অঞ্চল, যেটা পৃথিবীর সবচেয়ে দরিদ্র অঞ্চল, তাদের সমান বা তার চাইতে কম আয় এই রাজ্যগুলার, এই অঞ্চলের মানুষগুলার। এটার মানেটা কি? এটার মানেটা হচ্ছে বাংলাদেশ হচ্ছে একটা উজ্জ্বল ভূখণ্ড আশেপাশের দরিদ্র ভারতীয় রাজ্যগুলোর মধ্যে। সুনীল গঙ্গোপাধ্যায়ের একটা কবিতা আছে, আমাদের তারুণ্যে আমরা খুব পড়তাম, কেউ কথা রাখেনি। সেখানে একটা লাইন আছে, ভিখিরির মতো চৌধুরীদের গেটে দাঁড়িয়ে দেখেছি ভিতরের রাস উৎসব। ভারতে এই দরিদ্র রাজ্যগুলোর বাসিন্দা, আপনারা কিছু মনে করবেন না, আপনাদের ছোট করার জন্য বলতেছি না, বাস্তবতা তুলে ধরার জন্য বলতেছি। যা বললাম সব তথ্য, সত্য তথ্য, আপনাদের মনে দাগা দেওয়ার জন্য বলতেছি না। বাংলাদেশ ভারতের সন্নিহিত তুলনামূলক রাজ্যগুলোর জন্য চৌধুরী বাড়ি, আর ভারতের রাজ্যগুলো অবাক বিস্ময়ে দেখে আমাদের ভিতরের রাস উৎসব। কিন্তু তাদের মনে প্রশ্ন জাগে না যে আরে বাংলাদেশ কি এমন জাদু মন্ত্র পাইল যে এইভাবে আমাদের ছাড়ায় চলে গেল সম্পদে, ঐশ্বর্যে, সমৃদ্ধিতে। বাংলাদেশ তো কলকাতার চাইতে শিক্ষায় সম্পদে ছোট ছিল দেশভাগের আগে। কলকাতা কেন পিছায় পড়লো? তাদের কাছে যারা আসলে এক সময় তাদের প্রজা ছিল, যাদের উপরে জমিদারি করছে তারা 200 বছর ধরে। এই প্রশ্নটা যদি আসতো তাইলে বুঝতো যে বাংলাদেশের সমৃদ্ধির পিছনে, উন্নতির পিছনে একটাই কারণ, তারা স্বাধীন সার্বভৌম রাষ্ট্র তৈরি করতে পারছে। এই প্রশ্ন যেন না আসে
তাই ইন্ডিয়া দুইটা কাজ করছে। কি সেই কাজ? প্রথমে বাংলাদেশ যা ভারতের এই রাজ্যগুলোর মানুষের ভাগ্য পরিবর্তনের মডেল হইতে পারত, তাদের কাছে বাংলাদেশকে শত্রু হিসাবে উপস্থাপন করছে। আর 2 নম্বর হচ্ছে বাংলাদেশকে টেনে নামায় ওই রাজ্যগুলো সমান করে দেওয়ার চেষ্টা করা হচ্ছে, যেন কখনো ওই রাজ্যগুলার ভারতীয় নাগরিকদের মনে এই মনে না হয় বাংলাদেশ স্বাধীন হইয়া এই অবিশ্বাস্য সমৃদ্ধি অর্জিত হয়েছে। তাই স্বাধীনতাই এই সমৃদ্ধির চাবিকাঠি, এইটা যেন তাদের মনে না হয়। এখন বলতে পারেন কেউ কেউ, যারা এইটাই তো হাসিনা বলে যে সে উন্নয়ন করেছে, দেখেছেন এখন তো স্বীকার গেলেন। আমি এটা নিয়ে অনেক আগে একটা এপিসোড করেছিলাম, ডিম পাড়ে হাসে খায় বাপ দেশে। মানে এই সমৃদ্ধির ডিম পাড়িছিল অন্য কেউ অনেক আগে, এটা আসলে মূলত পাড়া হয়েছিল জিয়াউর রহমানের আমলে। যাই হোক, আমি যেহেতু হাসিনাকে দেখতে পারি না, তাই আমার মূল্যায়ন শোনার দরকার নাই। এই বাংলাদেশের সমৃদ্ধি নিয়ে আমরা একজন ইন্ডিয়ান এক্সপার্টের বই থেকে দেখব কেন বাংলাদেশের এই সমৃদ্ধি। উনার নাম প্রফেসর অশোক মোডি। সেও মোডি, তবে ভালো মোডি, একাডেমিশিয়ান, একজন খুবই নামকরা অর্থনীতিবিদ। সে এক পৃথিবীর বিখ্যাত ইউনিভার্সিটি, টপ ইউনিভার্সিটি বলতে পারেন, স্ট্যানফোর্ড ইউনিভার্সিটিতে অর্থনীতির গবেষক। উনি একটা বই লিখেছেন, ইংরেজিতে লিখেছেন। হ্যাঁ, ইংরেজি যেহেতু লিখেছেন সেহেতু ঠিকই লিখেছেন, তাই না? তো এই ইংরেজিতে করছে যখন, তখন ঠিকই করছে। এটা নিয়ে একটা গল্প আছে, পরে কমুনি, হাঙ্গারি মেডিকেল কলেজের গল্প। যাই হোক, বইটার নাম হইতেছে ইন্ডিয়া ইজ ব্রোকেন। হাসিনা যেমন ব্রোকেন ডিম খাওয়ায়, সেরকম ইন্ডিয়া ব্রোকেন। তো উনি বলতেছেন যে বাংলাদেশের সমৃদ্ধির জন্য মূল কারিগর হইতেছে এনজিও এবং সরকারের পার্টনারশিপ। এবং এই পার্টনারশিপের ফলে ব্যাপক সংখ্যক নারী ঘর থেকে বাইর হইয়া প্রত্যক্ষ উৎপাদনে যুক্ত হইছে, গার্মেন্টসে জয়েন করেছে, অন্য কর্মসংস্থানে জয়েন করেছে, ক্ষুদ্র ঋণ কর্মসূচিতে ঢুকিছে। আরেকটা জিনিস যেটা কেউই আলোচনায় আনে না, তা হইতেছে এই যে এনজিও গুলোর যখন সমৃদ্ধি শুরু হয়, যখন এনজিও রমরমা দশা, তখন তারা পাইছিল একদল টকবগে তরুণ বাম নেতা কর্মী। তারা তখন বিশ্বব্যাপী সমাজতন্ত্রের পতনে দিশেহারা। তারা ভাবতেছিল তাদের জীবন ব্যর্থ হয়ে গেছে। এই ভাবনা থেকে তারা এই এনজিওর কাজে সমস্ত আবেগ ভালোবাসা নিয়ে ঝাঁপায় পড়ছিল, আঁকড়ায় ধরছিল এনজিওর কাজগুলোকে। এটাও এনজিও গুলো সফল হওয়ার পিছনে একটা গুরুত্বপূর্ণ বিষয়। যদিও উনি তার বইয়ে এটা করেন নাই, এটা আমার ব্যাখ্যা আর কি। আমি নিজেও গ্রামীণ ব্যাংকে কাজ করতে গেছি, আমার নিজের জীবনের অভিজ্ঞতাই দেখেন। তো এর কারণে শুধু যে গ্রামীণ নারীরা উৎপাদনে যুক্ত হয়েছে তাই না, তারা শিক্ষাও পাইছে। এই যদি পার্টনারশিপটা না হইতো এনজিও এবং সরকারের, তাইলে নারীরা বাইর হয়ে আসা গার্মেন্টসে জয়েন করতো না, আর গার্মেন্টসের এই রমরমা হইতো না। সরকার আর এনজিওর পার্টনারশিপটাই এই সমৃদ্ধির পিছনে মূল কারণ, এই সমৃদ্ধির ইঞ্জিন উনি বলছেন। এটা শুরু হয়েছিল বলতে পারেন যখন আবেদ খান ব্র্যাক শুরু করছিলেন, জাফরুল্লাহ চৌধুরী গণস্বাস্থ্য শুরু করছিলেন ছোট কইরা, কিন্তু এটা ছড়ায় পড়ে ব্যাপকভাবে জিয়ার আমলে, আর ব্যাপকতা পায় খালেদা জিয়ার আমলে। এই এনজিও গুলার দাপট, এই যে বিএনপির যে লাস্ট টার্ম, এমনকি 1/11 সময় ছিল কি, এই এনজিও গুলোকে রাজনৈতিক ক্ষমতা দখলের হাতিয়ার বানায় আওয়ামী লীগ। আর 2005 সাল থেকেই এই সেক্টরে ধস নামতে শুরু করে। একটা জিনিস বোধহয় জানেন না, কিভাবে আওয়ামী লীগ এটাকে হাতিয়ার বানাইছিল ক্ষমতা দখলের। আজকের তরুণরা, যুবকেরা হয়তো জানেন না, 2004 সালের 30 এপ্রিল বিএনপি সরকার পতন হবে বলে ভবিষ্যৎবাণী করছিল ঘোষণা দিয়া। আনুষ্ঠানিক ঘোষণা দিছিল আওয়ামী লীগের তরফ থেকে আব্দুল জলিল, তখন সে সাধারণ সম্পাদক আওয়ামী লীগের। তারা প্ল্যান করেছিল ঢাকা শহরে 5 লাখ মানুষ আইনে অবরোধ করবে। আর ওই 5 লাখ লোক আনার দায়িত্ব ছিল প্রশিকার কাজী ফারুকের। আর কেবা কেবা টাকা দিছিল, প্রচুর টাকা পেয়েছিল। বিএনপির কিছু এমপি রে কিনে নিবে। আওয়ামী লীগের এমপি ছিল 62 জন এমপি ছিল, আর বিএনপির ছিল 193 জন এমপি, সংরক্ষিত আসন বাদ দিয়া। তো মোটামুটি 90 জন বিএনপি এমপি রে কিনে নিতে পারলেই ভার্চুয়ালি পতন হইয়া যায় বিএনপির। যাই হোক, অত এমপি পারে নাই কিনতে। তাই আমরা না, আওয়ামী লীগের দিন তারিখ দিয়া সরকার ফেলায় দেওয়ার ঘোষণা দেয়, এই ঐতিহ্য আওয়ামী লীগের। আর এই যে যেটাকে বলছেন উনি ইঞ্জিন, সমৃদ্ধির ইঞ্জিন, এনজিও এবং সরকারের পার্টনারশিপ, সেটাই সমৃদ্ধির ইঞ্জিন। এটা সবচেয়ে উজ্জ্বল দৃষ্টান্ত হইতেছে প্রফেসর ইউনূস। আওয়ামী লীগ এনজিও সরকার পার্টনারশিপ ভেঙে দিছে, এনজিও গুলোকে ভেঙে দিছে, শিক্ষা ধ্বংস করেছে। এই শিক্ষা ধ্বংস করে ইন্ডিয়ান এক্সিকিউটিভ এনে গার্মেন্টস চালায়, ইন্ডাস্ট্রি ধ্বংস করেছে। এই ইন্ডিয়ান প্রোডাক্ট বয়কটের আন্দোলনে দেখি সব ইন্ডিয়ান প্রোডাক্টে ছয়লাম। দেশি প্রোডাক্টের নাম কইয়া দিতে হয় যে এটা দেশি প্রোডাক্ট। কি পরিমাণে আমাদের জীবনে ইন্ডিয়ান প্রোডাক্ট ঢুকে গেছে, আমরা আসলে ইন্ডিয়ার বাজার হয়ে গেছি, আমরা ভোক্তা হয়ে গেছি। আমরা শুধু ওদের প্রোডাক্ট কিনি, আমরা কিছু বানাই না। এই জন্যেই হাসিনারে ইন্ডিয়া ক্ষমতা বসাইছে, ক্ষমতায় রাখতে চায়। তারা বলে যে হাসিনা ক্ষমতায় থাকলে আমাদের ভালো। ভালোটা কি?
তাদের ভালোটা কি? তাদের যেটা ভালো সেটা আমাদের সর্বনাশ। এটা একটা গ্র্যান্ড ডিজাইন, এটা একটা বিশাল ডিজাইন। এই সমৃদ্ধির যে ইঞ্জিন, সরকার এনজিও পার্টনারশিপ, এইটার একেবারে ধ্বংস করে দেওয়া। এই ডিজাইনের অংশ হচ্ছে আমাদের শিক্ষারে ধ্বংস করে দেওয়া। কিভাবে ধ্বংস করতেছে দেখতেছেন তো। আমার তো আর এক্সাম্পল দেওয়ার দরকার নাই, তাই না? আমাদের ইন্ডাস্ট্রি ধ্বংস করে দেওয়া, তাদের প্রোডাক্ট দিয়া মার্কেট ভরায় দেওয়া। যদি এই শয়তানি পরিকল্পনা, শয়তানি ডিজাইন সফল হয়, তাহলে আমরা যা যা সমৃদ্ধি অর্জন করেছিলাম, এই ইঞ্জিন আমাদের যতটুকু টেনে নিয়ে আসছে, সব তো ধ্বংস হবেই। আমরা আস্তে আস্তে পিছনের দিকে যাইতে শুরু করব। ভূতের পা নাকি পিছন দিকে থাকে, তোরা সামনে আগায় না, খালি পিছে যায়। এবং আমরা পিছাইতে পিছাইতে ওই আমাদের চারপাশের ইন্ডিয়ান দরিদ্র রাজ্যগুলোর সমান হইয়া যাব। এটাই ইন্ডিয়া চায়, এটাই দিল্লি চায়। ভাই, দেশটা তো আমাদের, আমাদের কারো দিকে চাইয়া থাকার সময় নাই, কোনো দিকে চাইয়া থাকার সময় নাই যে কেউ এসে আমাদেরকে উদ্ধার করবে। কেউ আমাদেরকে এসে উদ্ধার করে দেবে না। আমাদের দেশকে নিজেদেরকে উদ্ধার করতে হবে। আমাদের এই যে গ্র্যান্ড ডিজাইন, এইটারে ভাঙ্গা দিতে হবে। এটা আমাদের নিজেদের লড়াই, এবং আমাদের লড়াই করতে হবে, পাল্টা আঘাত করতে হবে আমাদের যা কিছু আছে তাই দিয়া। এবং এই ভারতীয় পণ্য বয়কটের আন্দোলন, এইটা আমাদের লড়াই। আমাদের হাতে আছে আমাদের পারচেস পাওয়ার, কেনার ক্ষমতা। এই কেনার ক্ষমতাটাকেই আমরা ব্যবহার করব ইন্ডিয়ান ভারতীয় পণ্যের বিরুদ্ধে। এটাই আমাদের সবচেয়ে বড় অস্ত্র। যদি আমরা 18 কোটি মানুষ এই পণ্য বয়কটের আন্দোলনে নামি, বাংলাদেশ হইতেছে ভারতের 4র্থ বৃহত্তম রপ্তানি বাজার। এই বাজার যদি ধ্বংস হইয়া যায়, মনে রেখেন ইন্ডিয়া মাজা ভেঙে পড়ে যাবে, মোদিও মাজা ভেঙে পড়ে যাবে।